জয়নুল আবেদিন তিনি বাংলাদেশের এমন কোনো রোগ নাই যে রোগের চিকিৎসা তিনি করেন না। তারপরে দেখেন এই যে ডাক্তার জয়নাল, ডাক্তার এসআর খান, তারপরে আর কি নাম, ডাক্তার রায়হান উদ্দিন, ডাক্তার নোবেল, এরা কিন্তু শুধুমাত্র এমবিবিএস পাস। তাদের কিন্তু সেক্সুয়াল মেডিসিনের উপরে কোনো প্রকারের ডিগ্রি নাই। চর্মরোগের ডাক্তাররা যে যৌন রোগের চিকিৎসা করে তারা কিন্তু যৌন রোগের ডাক্তার না। যৌন বিশেষজ্ঞতা আছে, এটা তো তাদের মেইন চিকিৎসা। এই চিকিৎসাতে তো অর্থ বেশি আসে। আরও নাম বলেছেন এসআর খান। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের সম্মুখে তুলে ধরবো কিছু ডাক্তাররূপী ডাকাতদের মুখোশ উন্মোচন করব। অবাক হয়ে গেছে, বলে স্যার একটা ওষুধের দাম 48 না 50 টাকা করে, সেইটা কয়েক মাসের জন্য ডাক্তার নোবেল আমাকে দিয়েছে, সেইগুলো খাইয়ে আমি এমন অসুস্থ হয়েছি, এখন আমি নিজেরকে পুরুষ হিসেবে আমার নিজেরই এখন আমার কেমন যেন লাগে। আমি আজকে আপনাদের সম্মুখে একজন ইউরোলজিস্ট বিশেষজ্ঞ, যিনি মূত্র বিশেষজ্ঞ, ডক্টর সাইয়েদ সুজন, যিনি সিঙ্গাপুরের একটি বড় হসপিটালে চিকিৎসা করছেন। তিনি তার ভিডিওর মাঝে বাংলাদেশের কয়েকজন বিখ্যাত ডাক্তার, যাদেরকে আমরা চর্ম, যৌন এই বিশেষজ্ঞ সম্পর্কে জানি, কিন্তু বাস্তবে তারা কিন্তু এই বিশেষজ্ঞ নয়, তারপরেও তারা চিকিৎসা দিয়ে আসছে। তিনি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন। চলুন আমরা তার বক্তব্যটি শুনি। আমি একটা জিনিস খেয়াল করলাম যে বাংলাদেশে এই তাদের মানুষের যখন তাদের যৌন রোগের সমস্যা অথবা এই জাতীয় কোনো সমস্যা হয়, মানুষ দেখি উল্টা পথে হাঁটে। উল্টা পথ মানে হলো এরকম যে যারা এর বিশেষজ্ঞ বা যারা এই রোগের চিকিৎসা করবে প্রকৃতপক্ষে, তাদেরকে বাদ দিয়া বাইপাস করে দেখা গেল যে কিছু হকার টাইপের কিছু ডাক্তার আছে যারা ওই বিষয়ের বিশেষজ্ঞ না। আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতেছি, আমরা যেহেতু এমবিবিএস করে আসছি, সুতরাং যে হকার ডাক্তার আছে তারাও তো এমবিবিএস করে আসছে। এমবিবিএসে এই দ্রুত বীর্যপাত এবং ইরেকটাইল ডিসফাংশন এটা কখনোই পড়ানো হয় না, এটা কোথাও এমবিবিএস লেভেলে পড়ানো হয় না। কিন্তু দেখা গেল যে তারা এমবিবিএস পাশ করেই অন্য কোনো তাদের উচ্চতর ডিগ্রি নাই, তাদের সেক্সুয়াল মেডিসিনের উপরে তাদের কোনো ডিগ্রি নাই, অথবা দেখা গেল ইউরোলজি বা অ্যান্ড্রোলজির উপরে তাদের কোনো ডিগ্রি নাই, কিন্তু তারা শুধুমাত্র সেইটাকেই পুঁজি করে প্র্যাকটিস করতেছে। এবং প্র্যাকটিসটাকে যদি প্র্যাকটিস বলা হয় তো দ্যাট ওয়াজ ওকে, এটাকে 100% ম্যাল প্র্যাকটিস বলা হয়। ম্যাল প্র্যাকটিস মানে বাংলাদেশের মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলেরও তো আইন আছে, সেই আইনের ব্যত্যয় তো ঘটাতে ঘটাতে একদম 12টা বাজিয়ে দিয়েছে। এখন তারা রীতিমতো রাস্তায় দাঁড়িয়ে চিকিৎসক হয়ে হকারি শুরু করেছে। আমি বেশ কিছু প্রেসক্রিপশন আমি এগুলো সংগ্রহ করেছি, কারণ রিসেন্টলি আমি ফেসবুকে অনেক বছর ধরেই আমি ইউজ করি, বাংলাদেশের প্রথম দিক থেকে, কিন্তু আমি কখনো এইসব নিয়ে আমি আগে কখনোই কথা বলি না, যদিও আমি এই বিষয়ের স্পেশালিস্ট অনেক বছর আগেই হয়েছি। এগুলো নিয়ে এখন আমি কথা বলতে বাধ্য হয়েছি এই কারণে যে এই জিনিসটা এতটা খারাপ এবং বাজে পর্যায়ে চলে গেছে যে এখন চিকিৎসকদের কোয়ালিটি নিয়ে বা তাদের আত্মমর্যাদা বা সামাজিক মর্যাদা নিয়ে মানুষ এখন সিসি করে। আমাদেরকে এখন মানুষজন বা রোগীরা অনেকটা হকার টাইপের মনে করে, যে আপনাদের মতো ডাক্তারদেরকে দেখি তো রাস্তায় দাঁড়ায় দেয় আর বাজারের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় চিৎকার করে যেরকম করে ফেরি করে ওষুধ বেচে, সেরকম করে ফেরি করে ওষুধ বেচার মতো অবস্থা হয়েছে। এরকম তো হওয়ার কথা ছিল না। এই যৌন রোগের আসলে চিকিৎসক মূলত কারা, এটা নিয়ে আমাকে অনেকেই প্রশ্ন করে, অনেকে জিজ্ঞাসা করেন যে স্যার আমার প্রিম্যাচুর ইজাকুলেশন আমি কাকে দেখাবো। অনেকে এটা নিয়ে জিজ্ঞাসা করেন এটা কাকে দেখাবেন। একদম ক্লিন কাট অ্যান্সার হলো যারা এই বিষয়ের বিশেষজ্ঞ আপনি তাকে দেখাবেন। এখন বিশেষজ্ঞ কারা এটা নিয়ে অনেক মতভেদ আছে। যেমন চর্মরোগের ডাক্তাররা যে যৌন রোগের চিকিৎসা করে তারা কিন্তু যৌন রোগের ডাক্তার না, তারা হলো যৌন ইনফেকশনের ডাক্তার শুধুমাত্র। তাদের সাবজেক্টের নামই হলো ডার্মাটোলজি অ্যান্ড ভেনেরোলজি। ভেনেরেল শব্দের অর্থই সেক্সুয়াল ইন্টিমেটের ফলে যেই সব ইনফেকশনগুলো হয় তারা শুধু তার চিকিৎসা করবে। আমি একজন ডার্মাটোলজিস্টকে এটা প্রশ্ন করেছিলাম যে আপনারা কি প্রিম্যাচুর ইজাকুলেশন বা ইরেকটাইল ডিসফাংশন এটা চিকিৎসা করার রাইট রাখেন কিনা বা এটা আপনার সাবজেক্টের মধ্যে পড়ে কিনা। তারা বলে যে সাবজেক্টের মধ্যে পড়ে না, কিন্তু আমাদেরকে পড়াইছে, তো পড়াইলেই যে চিকিৎসা করতে হবে। আমি তো জীবনে বহুত কিছু করছি, আমার ইউরোলজিস্ট হিসেবে আমার একটা সাব ডিভিশন ছিল নিউরো ইউরোলজি, ব্রেইনের যেসব কারণে প্রস্রাবের সমস্যা হয় আমাদের সেখানে ব্রেইনের সমস্ত জিনিস পড়ানো হয়েছে। এখন কি আমি নিউরো সার্জারির রোগী দেখা শুরু করব বা ব্রেন টিউমারের চিকিৎসা করা শুরু করব? এটা কি কোনো যৌক্তিক কারণ হতে পারে?
আমার যতটুকু আয়ত্তের মধ্যে যা যা আছে ততটুকু আমি চিকিৎসা করব। যেমন ডার্মাটোলজিস্ট এবং ভেনারোলজিস্টরা তারা স্কিনের সমস্ত ডিজিজ চিকিৎসা করবে, তারা সিফিলিস, গনোরিয়া এসব ডিজিজ সব চিকিৎসা করুক, দ্যাটস ওকে। কিন্তু তারা এখন ওই সবকে বাদ দিয়ে সবচেয়ে রোগী পাওয়া যায় বেশি প্রিম্যাচিউর ইজাকুলেশন আর ইরেকটাইল ডিসফাংশন, তারা সেটা নিয়ে পড়ে আছে। সুতরাং দেখেন এখানে একটা বড় ধরনের মানে সাবজেক্টের গলদের মাঝখানে ম্যালপ্র্যাকটিস হচ্ছে। তারপরে দেখেন এই যে ডাক্তার জয়নাল, ডাক্তার এসআর খান, তারপরে আর কি নাম, ডাক্তার রায়হান উদ্দিন, ডাক্তার নোবেল, এরা কিন্তু শুধুমাত্র এমবিবিএস পাস, তাদের কিন্তু সেক্সুয়াল মেডিসিনের উপরে কোনো প্রকারের ডিগ্রি নাই। তারা শুধুমাত্র ধান্দাবাজি করে বিভিন্ন ধরনের আপনাদেরকে জ্ঞানের বক্তব্য, আপনাদেরকে ভালো কিছু শোনানোর বক্তব্য, আপনাদেরকে পজিটিভ কিছু ইসলামের কথাবার্তা এইসব বলে আপনাদের মানে ইমোশনাল যত কিছু আছে যেটা আপনার সফট কর্নার তৈরি করতে পারে সেইগুলো বলে বলে তারা যে রোগীদের চিকিৎসা দেয়। আমি কয়েকটা প্রেসক্রিপশন দেখে খুবই আশ্চর্য হয়েছি যে বাংলাদেশের রোগীরা তাদের কাছে গেলে মনে হয় সব একই কথাই বলে। এই কারণে তারা সিল বানায় নিছে যে ওই এই রোগী আসলেই এই 10টা টেস্ট করা লাগবে, তার একটা সিল বসাই দিয়ে টিক দিয়ে 10টা টেস্ট করাই ফেলে। এবং কমন একই ওষুধ সবাইকে দেখে লাইন ধরে দিচ্ছে, সবার এই টেস্টোস্টেরন টেস্ট করবে, এই টেস্ট করবে, সেই কোনো দরকার নেই। আরে ভাই আমার দাড়ি গজাইছেও টেস্টোস্টেরনের ইফেক্টে, আমার পুরুষাঙ্গ ইরেকশনও হয় টেস্টোস্টেরনের ইফেক্টে। আমার কি এটা টেস্ট করে জানার দরকার আছে যে আমার টেস্টোস্টেরন কম না বেশি? এই ফাইজলামি মার্কা টেস্ট আমাদের দেশের 20-25 বছরের বাচ্চাদেরকে এই সব টেস্ট দেয় এইসব ডাক্তাররা। এগুলো বললে তো মুখে গালি আসে তাদের প্রতি, আসলে তো গালি দেওয়া এগুলা পাবলিক প্লেসে ঠিক না, কিন্তু আসলে যে তারা যে ধরনের ভণ্ডামি বা ফাতরামি শুরু করেছে এটা মানে একদম বাংলাদেশের মানুষের মানে লাইফটাকে একদম টোটালি শেষ করে দিচ্ছে এরা। এবং এদের কারণে চিকিৎসকদের যে মান সম্মান আছে মান সম্মানকেও একদম ধুলায় মিশিয়ে দিতেছে। চিকিৎসকের ক্ষেত্রে সেটা তো করেই, আমি সবচেয়ে বড় কথা একটা রোগীকে যখন ঔষধ দিবে, আমি এই যে কয়েকজন ডক্টরের নাম বললাম এদের আমি বেশ কিছু প্রেসক্রিপশন আমি কালেকশন করে রেখেছি। তাদের প্রেসক্রিপশনগুলোতে যে সব জিনিসপত্র দেওয়া হয় সেগুলোর ওভারঅল প্রাইস আমি হিসাব করে দেখেছি, কোনো প্রেসক্রিপশনে মিলে 10-15 হাজার টাকার কম ওষুধ তারা কখনোই লেখে না। আমার প্রশ্ন হলো গতকালকে না পরশুদিন রাতে আমি একটা রোগী একদম বাচ্চা ছেলে, মাত্র 19 না 20 বছর বয়স, ছেলেটা পর্নোগ্রাফি বা মাস্টারবেশনে আসক্ত ছিল বা এরকম একটা হ্যাবিট ছিল, বাচ্চা ছেলে আর কতদিন ধরে এই কাজ করছে। সেই ছেলেটার টেস্ট এবং মানে কি বলা হয় ওষুধের লিস্ট দেখে মানে আমি নিজেই অবাক হয়ে গেছি। বলে স্যার একটা ওষুধের দাম 48 না 50 টাকা করে, সেইটা কয়েক মাসের জন্য ডাক্তার নোবেল আমাকে দিয়েছে, সেইগুলো খাইয়ে আমি এমন অসুস্থ হয়েছি এখন আমি মানে নিজেরকে মানে পুরুষ হিসেবে আমার নিজেরই এখন আমার মানে কেমন যেন লাগে সারাদিন, মানে খুবই বাজে অবস্থা। মানে তাদের কাছে গেলে এক সিল দিয়ে 8-10টা টেস্ট এবং 5-6টা মেডিসিন, 14-15 হাজার টাকার বিল, এগুলো কেন হবে? আমার কথা হলো যে এটা যদি এখন আমি এদের ডক্টরদের দোষ দিই, এদেরকেও সেই দোষ দেওয়ার অবকাশ নেই, কারণ আপনারা তো জেনে বুঝে এদের কাছে যাচ্ছেন। আপনাদের সামান্য একদম জ্বর ঠান্ডা কাশি হলে প্রফেসর দেখান, কিন্তু আপনাদের শরীরের এত গুরুত্বপূর্ণ সমস্যা প্রিম্যাচুর ইজাকুলেশন বা ইরেকটাইল ডিসফাংশন হচ্ছে, এটার জন্য আপনারা এমবিবিএস এর কাছে কেন দৌড়ান? আপনারা কেন এই বিষয়ের যে বিশেষজ্ঞ প্রফেসররা আছে তাদেরকে কেন দেখান না? বাংলাদেশে তো রেজিস্টার্ড ইউরোলজিস্ট মানে যারা এই মানে ইরেকটাইল ডিসফাংশন এগুলোর উপর উচ্চতর ডিগ্রি নেওয়া এর সংখ্যায় প্রায় 200 জনের উপরে আছে বাংলাদেশ, আপনি তাদেরকে দেখান। অথবা সেক্সুয়াল মেডিসিনের উপরে ডিগ্রি করা এরকম ডক্টরও মনে হয় বাংলাদেশে মানে কয়েকশো আছে, তাদেরকে দেখান। আপনারা তাদেরকে না দেখাইয়া আপনারা যত সব যারা শুধুমাত্র যে হকারি করে ডাক্তারি করে, এবং ফেসবুকে রিসেন্টলি একটা ট্রেন্ড দেখলাম যে তারা প্রবাসীদেরকে নিয়ে খুব চিন্তিত। আমরা তো প্রবাসে থাকি, আমাদের নিয়ে তাদের খুব চিন্তা, আমাদের নিয়ে তারা চিন্তা মানে তাদের ধান্দাই হলো প্রবাসী ধরা, কারণ প্রবাসীরা অনেক বেশি টাকা খরচ করতে ইচ্ছুক। তারা তাদের সাথে কথা বলে এই প্রবাসীদেরকে তারা হাত করার চেষ্টা করে, এবং প্রবাসীদের নিয়ে তাদের দরদ দেখলে পুরা কান্না এসে পড়ে, এরকম দরদ দেখায়। এগুলো জাস্ট আদায়রা দরদ এবং রোগী ধরার ফাঁদ, আর কিছু না। আমি খুব ভালো করে দেখছি যে এই লোকগুলো আমাদের চিকিৎসকদের যে মান সম্মান আছে এই মান সম্মানকে শুধুমাত্র ধুলায় মিশাই দিছে, আর কিছু না। আমি আজকে আসলে আরও বেশ কিছু কথা বলতে চাচ্ছিলাম, আমি সারাদিন অপারেশন করে অনেক টায়ার্ড, তাই আমি আসলে এইগুলো নিয়ে আর পরবর্তীতে হয়তো কিছু বলবো। কিন্তু প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এই যে ভিডিওটি দেখতে পেলেন, সাইয়েদ সুজন তিনি বাংলাদেশের কয়েকজন ডাক্তারের নাম বলেছেন। আমি কয়েকজনকে চিনি এবং কয়েকজনকে চিনিও না। যেমন জয়নাল আবিদিন, তাকে আপনারা অনেকে চিনেন। জয়নাল আবিদিন তিনি বাংলাদেশের এমন কোনো রোগ নাই যে রোগের চিকিৎসা তিনি করেন না। আপনি চর্ম রোগ হোক, নাক কান গলা রোগ হোক,
তারপরে অ্যালার্জির রোগ হোক, এরপরে আপনার কিডনির রোগ হোক, এরপরে আপনার চর্ম যৌন বিশেষজ্ঞ তো আছে, এটা তো তাদের মেইন চিকিৎসা। এই চিকিৎসাতে তো অর্থ বেশি আসে, এই চিকিৎসার মাধ্যমে অর্থ বেশি আসে। আরও নাম বলেছেন এসআর খান, আমরা অনেকে পরিচিত, ওনার সম্পর্কে অনেকে জানেন, কিন্তু তারা যেই চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা দিচ্ছেন এটা কিন্তু একটা ভুল পদ্ধতিতে চিকিৎসা পদ্ধতি, এবং এগুলো মেডিকেল সায়েন্স সাপোর্ট করে না। কারণ তারা এই বিশেষজ্ঞ নন, তারা ইউরোলজিস্ট বিশেষজ্ঞ নন, তারা শুধুমাত্র MBBS পাস করেছেন, এই বিশেষজ্ঞের উপর তারা বিশেষজ্ঞ নন। দেশের আরও কয়েকজন ডাক্তারের নাম বলেছেন, যে রায়হান উদ্দিন, এরপরে নোবেল, ওনারাও ইসলামিক কথা বলেন, তারপর মানুষদেরকে ইমোশনাল কথাবার্তা বলেন, মানুষদেরকে উপদেশ দিয়ে থাকেন, উৎসাহ দিয়ে থাকেন। কিন্তু উৎসাহ দেওয়ার পাশাপাশি মানুষদেরকে তারা যেভাবে টাকা হাতিয়ে নেয়, বিভিন্ন রোগীরা অভিযোগ দিয়েছে এদের কাছে চিকিৎসা নিতে গেলে এক একজন রোগীর কাছ থেকে সেই রোগী হোক কিংবা সাধারণ কোনো রোগী হোক, বা এরা ফেসবুকে, ইউটিউবে, টিকটকে বিভিন্ন জায়গাতে অ্যাকাউন্ট খুলে রেখেছেন, এখানে ভিডিও আপলোড করেন, লক্ষ লক্ষ রোগীরা আসতেছে দৈনিক, এদের দৈনিক ইনকাম লক্ষ লক্ষ টাকা, দৈনিক ইনকাম কয়েক লক্ষ টাকা, এদের দৈনিক ইনকাম। ভাওতাবাজি করে আপনাদেরকে আমি বলতে চাই, আপনারা আপনাদের রোগ নিয়ে চিকিৎসা করাবেন। ডক্টর সাইয়েদ সুজন কি বলেছেন শোনেন নাই, যে আপনারা রোগী, আপনারা যেই রোগের রোগী হন না, আপনারা কেন প্রফেসরকে দেখাচ্ছেন না? আপনি এআইকে জিজ্ঞেস করতেছেন না, চ্যাটজিপিটির সাথে কেন আলোচনা করতেছেন না? চ্যাটজিপিটি আপনার মতো বোকা নন, চ্যাটজিপিটি আপনার মতো আইকিউ কমওয়ালা ব্যক্তি নন। চ্যাটজিপিটি যদি বলেন যে তুমি আমাকে ইউরোলজিস্ট 10 জন ডাক্তার নাম বলো, ঢাকার ভিতরে বসেন, চট্টগ্রামের ভিতরে বসেন, চ্যাটজিপিটি আপনাকে 10 জন প্রফেসরের নাম বলে দেবে। আপনি প্রফেসর দেখে যান, প্রফেসর আপনাকে আশা করা যায় ধোকা দিবেন না, কারণ প্রফেসর ছাত্রদেরকে শিক্ষা দেন। আর এই প্রফেসরের অনেক ছাত্রগুলোই মাঝে মাঝে কোনো সার্টিফিকেট অর্জন না করে, কোনো ভালো পড়াশোনা না করে, ডিগ্রিধারী না হয়ে তারা বিভিন্ন ভাওতাবাজি করে। যেমন জয়নুল আবেদিনের কথা বললাম, ইনি সব ধরনের চিকিৎসা দিয়ে থাকেন, নাক কান গলারও চিকিৎসা দেন, তিনি কিডনিরও রোগীর চিকিৎসা দেন, তিনি হার্টের চিকিৎসাও দিয়ে থাকেন, তিনি চর্ম যৌনেরও চিকিৎসা দিয়ে থাকেন। তাহলে এই ডাক্তার তো আলু, এই ডাক্তার হচ্ছে ডাল, সব তরকারির সাথে মিশেন। তাহলে এই ধরনের ভাওতাবাজি যে সকল ডাক্তাররা করে, টাকা হাতিয়ে নেয়, এদের বিরুদ্ধে সরকারকে হস্তক্ষেপ করতে হবে, এদেরকে গ্রেপ্তার করতে হবে, এদেরকে আইনের আওতায় আনতে হবে। এবং এক একটা অপারেশন তারা নেয় যে অপারেশন কোনো প্রয়োজন নাই, প্রয়োজন ছাড়া অপারেশন করায়, তারা প্রয়োজন ছাড়া পরীক্ষা নিরীক্ষা করায়, লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়। এইগুলোর বিরুদ্ধে সরকারকে পদক্ষেপ নিতে হবে পুলিশিভাবে এবং আইনিভাবে, ডিটেকটিভের মাধ্যমে, ডিবির মাধ্যমে এদেরকে গ্রেপ্তার করতে হবে।